ওয়েলকাম সবাইকে। আজ তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এমসিকিউ আলোচনা করতে চলেছি। এই চ্যাপ্টারটা ক্লাস 12 এর যে জেনেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টারটা বংশগতি ও প্রকরণ বা ভেদ, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 12 এর জন্য এবং জেনপাস ইউজির জন্য। কারণ কি, জেনপাস ইউজিতে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটা কি দুটো কোশ্চেন কিন্তু কমন আসে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলিউশনগুলো ডিসকাস করে নেব। আশা করছি এই ডিসকাশনের পরে তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনে কি বলেছে, একজন টার্নার সিনড্রোম যুক্ত মহিলার ক্ষেত্রে আমরা কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাবো। এই যে টার্নার সিনড্রোম বা ডাউন সিনড্রোম, এই ধরনের যে জেনেটিক্যাল ডিসঅর্ডার্স বা জিনগত ত্রুটিগুলো কেন হয় আগে আমাদের জানতে হবে। তাহলে এই যে জেনেটিক্যাল ডিসঅর্ডার্স গুলো হচ্ছে কি, আমাদের যে নর্মাল ক্রোমোজোমাল যে সিকোয়েন্স আছে সেই ক্রোমোজোমাল সিকোয়েন্সের মধ্যে কোনো জায়গায় অল্টারেশন হচ্ছে। মানে কি, নর্মাল ক্রোমোজোমে আমরা কত জানি, জিনোটাইপ আমাদের কি হিউম্যানের ক্ষেত্রে নর্মাল কি 44+XY, বা মহিলাদের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে 44+XX। তাহলে এই যে ক্রোমোজোমের সিকোয়েন্স আছে সেই ক্রোমোজোমের সিকোয়েন্সের মধ্যে যদি কোনো জায়গায় চেঞ্জ হয়ে যায়, তার মানে কি একটা ক্রোমোজোম, সেটা হতে পারে দেহ ক্রোমোজোম বা হতে পারে সেক্স ক্রোমোজোম, যে কোনো ক্রোমোজোমের মধ্যে যদি আমাদের একটা ক্রোমোজোম ধরলাম আমরা অ্যাবসেন্ট আছে বা কোনো ক্রোমোজোম যদি এক্সট্রা থাকে, এই সমস্ত ক্ষেত্রে যে বিভিন্ন জিনগত ত্রুটিগুলো দেখা যায়, তার জন্য আমাদের যে নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে কিছু এই ধরনের ডেভিয়েশন দেখা যাবে। বা এই ধরনের এই যে যেমন টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার জন্য আগে কি জানতে হবে, তাহলে টার্নার সিনড্রোমটা হচ্ছে কি কারণে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখবো, এই যে নর্মাল জিনোটাইপস আছে সেখানে যে চেঞ্জটা হবে সেটা কি, দেহ ক্রোমোজোমে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেহ ক্রোমোজোম যেমন আমাদের 44 আছে সেম থাকবে, কিন্তু এই যে মহিলাদের ক্ষেত্রে টার্নার সিনড্রোম দেখা যাবে। তাই মহিলাদের ক্ষেত্রে যে দুটো এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, কিন্তু টার্নার সিনড্রোমে যাদের আক্রান্ত হবে তাদের একটা এক্স ক্রোমোজোম থাকবে না। তাই তাদের জিনোটাইপটা কি হয়ে যাবে 44+X0 বা XO। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা এক্স ক্রোমোজোম থাকছে না, তাই এই যে মহিলারা যারা টার্নার সিনড্রোমে আক্রান্ত হবে তাদের ক্ষেত্রে যে বিভিন্ন মহিলাদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেগুলো কিন্তু প্রকাশ পাবে না, গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো। তাছাড়াও হচ্ছে কিনা যে সেক্সুয়াল অর্গানগুলো সেগুলো হচ্ছে কিনা ফুললি ডেভেলপড হবে না। তার জন্য যদি এক্ষেত্রে এই যে মহিলাদের ক্ষেত্রে ওভারি কিন্তু ঠিকভাবে কাজ করে না, তার জন্য বিভিন্ন এই টার্নার সিনড্রোমে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধাত্ব দেখা যায় বা স্টেরিলিটি দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না যে এই অপশন কোনটা কারেক্ট হবে, অপশন বি, X0 সমন্বিত এবং মোট ক্রোমোজোমের সংখ্যা তাহলে কত হয়ে যাচ্ছে, আমাদের নর্মাল ক্রোমোজোমের সংখ্যা কত 2n সমান হচ্ছে 46। যেহেতু একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকছে, এখানে টোটাল ক্রোমোজোমের সংখ্যা কত হয়ে যাবে 45। এবং যে ক্রোমোজোমের এই সেক্স ক্রোমোজোম কি হয়ে যাবে X0 দিয়ে বা XO দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, একজন ব্যক্তির বর্ণান্ধ পিতার সঙ্গে যে মহিলার বিবাহ হয় তার মাতা বর্ণান্ধ এবং পিতা স্বাভাবিক ছিলেন। তাহলে ওই দম্পতির কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা ছিল। এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনে কি বলেছে, কারণ কি এক্ষেত্রে হচ্ছে কিনা আমাদেরকে দুটো ক্রস করে দেখতে হবে যে ভাবে কোশ্চেনটা বলেছে। মানে কি, আগে হচ্ছে যে মাতা বর্ণান্ধ এবং পিতা স্বাভাবিক ছিল, এই ক্রসটার থেকে আমাদের কি বেরোবে, এই মহিলার জেনোটাইপসটা কি সেটা আগে আমাদেরকে দেখতে হবে। তাহলে বর্ণান্ধতা হচ্ছে কি, বর্ণান্ধতা একটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ, মানে এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন রোগ। তাহলে এক্স লিঙ্কড রিসেসিভ জিনটা যেটা আছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা কোথায় থাকবে, যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার্স। তার মানে কি, একটা প্রচ্ছন্ন যদি দুটোই হচ্ছে কিনা হেটারোজাইগাস, না সরি হোমোজাইগাস কন্ডিশনে যদি দুটোই হোমোজাইগাস কন্ডিশনে যদি থাকে, তাহলে শুধুমাত্র রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্সটা বা প্রচ্ছন্ন ক্যারেক্টারিস্টিক্সটা প্রকাশ পাবে। কারণ কি, আমাদের নর্মাল যে ডমিনেন্সের সূত্রতে আমরা কি জানি, মেন্ডেলের যে ল অফ ডমিনেন্সে আমরা কি জানি, একটা যে প্রকট বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিনা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে দেয় না। তাহলে যদি সেই যে রোগটা করছে সেটার জন্য দায়ী জিনটা যদি প্রচ্ছন্ন জিনটা হয়ে থাকে, তাহলে সবসময় সেই রোগটা যদি ঘটাতে হয়, তাহলে দুটোই হচ্ছে কিনা যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকবে তখনই প্রকাশ পাবে। আমরা এরপর ধরে নিচ্ছি কি, এই বর্ণান্ধতার জন্য যে দায়ী জিনটা হচ্ছে কিনা এক্স ক্রোমোজোমের, আমরা এইভাবে ডিনোট করবো, এক্স এর মাথায় একটা এইচ, স্মল হাতের এই স্মল এইচ দিয়ে। তাহলে এটা হচ্ছে কিনা যে এরপরে আমাদের এই ক্রসটা করতে দেখবো কিনা মাতা বর্ণান্ধ, মানে দুটোই হচ্ছে কিন্তু এদের ক্ষেত্রে রিসেসিভ আছে। এটা ধরলাম ফিমেলটা, দুটোই রিসেসিভ আছে, সেক্ষেত্রেই হচ্ছে কিনা সে বর্ণান্ধ।
প্রকাশিত হয়েছে। আর যে স্বাভাবিক পিতা আছে তার মানে কি এক্স এইচ নেই, সরি, সে স্বাভাবিক মানে তার মধ্যে কিন্তু বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা নেই, সে নর্মাল হবে এক্স ওয়াই। আর তার সাথে আমরা ক্রস করবো। এরপর ক্রস করলে আমরা যে তাদের যে পরবর্তী প্রজন্মে হচ্ছে কিনা F1 জনুতে কি কি পাবো, F1 জনুতে যদি আমরা ক্রস করি কি কি পাবো, জিনোটাইপস গুলো এক্স এবং XHY XHY। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, পুত্র সন্তানগুলো সবাই হচ্ছে কিনা বর্ণান্ধ, এবং মহিলার যে তাদের যে মহিলা সন্তানগুলো হচ্ছে বা তাদের ক্ষেত্রে মানে এই মহিলাটা তখন জিনোটাইপসটা কি হয়ে যাচ্ছে, কিন্তু সে হচ্ছে এই বর্ণান্ধতার বাহক হয়ে যাচ্ছে। তার ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হচ্ছে না বর্ণান্ধতার, কিন্তু সে হচ্ছে বাহক। তাহলে এই মহিলাটার সঙ্গে যখন আবার একটা বর্ণান্ধ ব্যক্তির বিয়ে হচ্ছে, মানে কি আমরা এটার সাথে ক্রস করবো। এবারে সেকেন্ড ক্রসটা হবে কিনা XXH এর সাথে, এটা হচ্ছে কি মহিলাটা, এবং তার সাথে হচ্ছে কিনা যে বর্ণান্ধ পিতা, মানে এই ক্ষেত্রে এই মহিলাটার সঙ্গে এই যে বর্ণান্ধ ব্যক্তিটার বিয়ে হয়েছে তার সাথে আমরা ক্রস করে কি দেখতে পাবো, এভাবে যদি ক্রস করা হয় এর পরবর্তী প্রজন্মতে কি দেখা যাবে, XXH XY, এটা একটা আরেকটা হচ্ছে কি XH সেম ভাবে আরেকটা হয়ে যাবে কি XHY। তাহলে এটা প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে কিনা এই যে এটার রেজাল্ট আমাদের চেয়েছে, তাহলে কত ভাগ পুত্র সন্তান বর্ণান্ধ, মানে এই ক্রসটা এই যে মহিলাটার সাথে এই বর্ণান্ধ ব্যক্তির বিবাহের পরে তাদের যে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। মানে পুত্র সন্তানদের মধ্যে হচ্ছে কিনা শুধুমাত্র পুত্র সন্তানদের বলেছে, তার মানে কি আমরা 50%কে আগেই বাদ দিয়ে দিচ্ছি। এই যে কন্যা সন্তানদের একজনকার কিন্তু বর্ণান্ধ হবে, একজন বর্ণান্ধতার বাহক হয়ে যাবে, এদেরকে আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি। পুত্র সন্তানদের মধ্যে হচ্ছে কিনা একজন পুত্র সন্তান স্বাভাবিক দেখা যাচ্ছে, আর একজন পুত্র সন্তানের মধ্যে বর্ণান্ধতা দেখা যাচ্ছে। তাহলে এই যে জিনটা যেটা বর্ণান্ধতার জন্য দায়ী ছিল, পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম প্রেজেন্ট আছে, মানে কি এটা সবসময় হচ্ছে কিনা তাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে যদি কোনো ডিসঅর্ডার থাকে সেগুলো হচ্ছে কিনা এক্স ক্রোমোজোমের জন্য দায়ী, সেগুলো কিন্তু প্রত্যেকটাই পুরুষদের ক্ষেত্রে প্রকাশ পাবে। তাহলে এই যে পুত্র সন্তানটা কিন্তু হবে কি বর্ণান্ধ। তাহলে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার পার্সেন্টেজটা কত হয়ে যাবে, 50%। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, যেসব জিন কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমে অবস্থিত তাদেরকে কি বলা হচ্ছে। মানে শুধুমাত্র যদি ওয়াই ক্রোমোজোমে প্রেজেন্ট থাকে সেই যে জিনগুলোকে কি বলা হয়, হোলান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোজোমে আছে মানে কি শুধুমাত্র যে পুত্র সন্তান পিতার থেকে তার পুত্র সন্তানের মধ্যেই যেতে পারে, তার মানে কি একটা প্রজন্ম থেকে মানে অপত্য জনু থেকে যখন জনিত্রী জনু থেকে যখন অপত্য জনুর মধ্যে যাচ্ছে তখন কি হচ্ছে না, শুধুমাত্র পিতার থেকে পুত্র সন্তানদের মধ্যে যাবে, পিতার থেকে শুধুমাত্র কি হচ্ছে না পুত্র সন্তানদের মধ্যে এই ধরনের যে জিনগুলো প্রকাশ পাবে। তাহলে হোলান্ড্রিক জিন বলা হয় বিভিন্ন এটার জন্য ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই যে জিনটা হোলান্ড্রিক জিন যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে প্রকাশ পাবে, তার মানে কি একটা জিন কিছু না কিছু হচ্ছে কিনা তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেই যে জিনগুলো হোলান্ড্রিক জিনগুলো শুধুমাত্র কিন্তু পুরুষদের ক্ষেত্রেই তাদের যে ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ করে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই হোলান্ড্রিক জিন বর্তমান থাকে না। নেক্সট কি বলেছে যে হিমোফিলিয়া সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। তাহলে হিমোফিলিয়া হচ্ছে কি একটা রক্ততঞ্চনে হয় না এই ধরনের, এটাও কিন্তু একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে হচ্ছে কিনা এক্স ক্রোমোজোমের এটার জন্য যে দায়ী জিনটা কোথায় বর্তমান আছে, এক্স লিঙ্ক এক্স ক্রোমোজোমে আছে, তার সাথে হচ্ছে কিনা এটাও কিন্তু একটা প্রচ্ছন্ন রোগ, রিসেসিভ ট্রেট। তাহলে এটার ক্ষেত্রে কি কি হবে না, অপশন কোনটা কোনটা কারেক্ট হবে, লিঙ্গ সংযোজিত এক্স লিঙ্ক মানে হচ্ছে কিনা সেটা একটা লিঙ্গ সংযোজিত হবে, তার সাথে এটা রিসেসিভ ট্রেট প্রচ্ছন্ন রোগ, তার মানে এটার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কিনা হিমোফিলিয়া বর্ণান্ধতা এই সমস্ত যে রোগগুলো আছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কিনা যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকবে। কারণ আমরা কি দেখলাম, আগেই দেখলাম বর্ণান্ধতার ক্ষেত্রে এই যে দুটো অ্যালিলি যখন হচ্ছে কিনা এই বর্ণান্ধতার জন্য দায়ী জিনটাকে বহন করছে তখনই কিন্তু তাদের ক্ষেত্রে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হিমোফিলিয়া বা বর্ণান্ধতা এগুলো দেখা যাবে। শুধুমাত্র যদি একটাই, যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকছে, তাহলে তাদের ক্ষেত্রে সবসময় এক্স ক্রোমোজোমের সাথে সংযোজিত যে কোনো রোগ কিন্তু পুরুষদের ক্ষেত্রে হবার চান্সটা অনেক বেশি মহিলাদের চেয়ে। কারণ মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে এই যে এক্স লিঙ্ক যে ডিসঅর্ডার্স গুলো আছে সেগুলোর কিন্তু কেরিয়ার হয়ে যায় বা বাহক হয়ে যায়। তাহলে এটার সাথে হচ্ছে কিনা এই যে হিমোফিলিয়া রোগটার জন্য এই যে এক্স লিঙ্ক যে প্রচ্ছন্ন জিনটা এটার জন্য দায়ী, সেক্ষেত্রে কি হচ্ছে না যে আমাদের রক্ততঞ্চনের জন্য দায়ী যে বিভিন্ন 13টা ফ্যাক্টর আছে, টোটাল 13 যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরস আছে তার মধ্যে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরস গুলো কিন্তু
ঠিকভাবে তৈরি হতে পারে না, তার জন্য রক্ততঞ্জন হবে না, তাহলে একটু কোথাও কেটে গেলেই হচ্ছে কিনা সেখান থেকে এক্সেসিভ ব্লিডিং হবে। এই ধরনের ডিসঅর্ডার্স কে বলা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার আবার টাইপ আছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বির থেকে একটা এমসিকিউ আছে, এটাকে মনে রাখতে হবে। হিমোফিলিয়া বি কে বলা হয়, হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ, ক্রিসমাস ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা, কি বলেছে যে থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন অস্বাভাবিকতা। তাহলে যদি পিতা এবং মাতা দুজনেই বাহক হয়ে থাকেন তাহলে গর্ভাবস্থায় সেই রোগে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে অটোজোমাল রিসেসিভ। বাকি দুটো আমরা ডিজিজ দেখলাম, সেগুলো কি ছিল না, সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের জন্য প্রচ্ছন্ন। কিন্তু অটোজোম থ্যালাসেমিয়া কি হচ্ছে না, একটা অটোজোম বাহিত, মানে 44 যে আমাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম আছে সেখানের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের, তাহলে এটাও প্রচ্ছন্ন। তাহলে আমরা ধরে নিলাম যে থ্যালাসেমিয়ার জন্য যে দায়ী জিনটা হচ্ছে কিনা স্মল এ, তার সাথে হচ্ছে কিনা দুজনই বলেছি কিনা পিতা এবং মাতা দুজনই রোগের বাহক, তার মানে কি তাদের ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা আছে ক্যাপিটাল এ, তার জন্য তাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া প্রকাশ পাচ্ছে না। সেম এই দুটো যদি এরপর আমরা ক্রস করি তাহলে F1 জনুতে আমরা কি পাবো, অপত্য জনুতে কি কি পাবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, আর একটা হচ্ছে কি স্মল এ স্মল এ। তাহলে এই যে সন্তানটার মধ্যে যার মধ্যে এই যে জিনোটাইপটা দেখা যাবে দুটোই হচ্ছে কিনা যে থ্যালাসেমিয়ার জন্য দায়ী, যে দুটো রিসেসিভ অ্যালিলই হচ্ছে কিনা যখন একসাথে হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পাচ্ছে তখন তাদের মধ্যে কিন্তু থ্যালাসেমিয়া দেখা যাবে। তার মানে কি পসিবিলিটি কত হয়ে যাচ্ছে, এরা দুজন এই যে দুটো টাইপ আছে জিনোটাইপের এগুলো হচ্ছে বাহক হবে, আর এটা সম্পূর্ণ স্বাভাবিক। আর এই যে জিনোটাইপটা দেখা যাচ্ছে তারা কিন্তু হয়ে যাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাহলে যে যদি চারটে পসিবিলিটি ধরি তার মধ্যে কিন্তু সবসময় একটা পসিবিলিটি কি থেকে যাচ্ছে, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার। তাহলে চান্স কত হয়ে যাবে, 25%। তাহলে চারজনের মধ্যে যেহেতু একজন হচ্ছে, মানে 100%-এর মধ্যে কত হবে, 25% চান্স থেকে যাচ্ছে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার। নেক্সট কি বলেছে যে ম্যান্ডেলের কোন ধারণাটি F1 জনুতে জনিত্রী জনুর উভয় বৈশিষ্ট্যের সমাহারকে বর্ণনা করে? তাহলে F1 জনুতে আমরা নর্মালি কি দেখি যে ল অফ সেগ্রিগেশনের মাধ্যমে মেন্ডেলের যে F1 জনু থেকে যখন F2 জনুতে, মানে জনিত্রী জনু থেকে যখন প্রথমে F1 জনুতে আমরা ক্রস করছি তখন F1 জনুতে যে প্রাপ্ত জেনোটাইপস গুলো প্রত্যেকটাই হচ্ছে কিনা, প্রত্যেকটা অ্যালিল হচ্ছে কিনা তাদের যে ক্যারেক্টারিস্টিক্সকে আলাদা আলাদা ভাবে, মানে ধরলাম যে মেন্ডেলের একটা, আমরা যদি মটর গাছের যে পরীক্ষাটা করেছিল এরকম ভাবে যদি আমরা দেখি তাহলে একটা হচ্ছে কিনা বিশুদ্ধ লম্বা এবং একটা হচ্ছে বিশুদ্ধ বেটে, এর মধ্যে মটর গাছের মধ্যে ক্রস করলে আমরা F1 জনুতে সমস্তগুলোই কি পাচ্ছিলাম না, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি চারটেই পাচ্ছিলাম। তাহলে এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে কিনা যে মেন্ডেলের ল অফ ডমিনেন্সে কি বলছে না যে এই ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ, মানে যেটা লম্বা বৈশিষ্ট্যটা ফিনোটাইপটা সবসময় F1 জনুতে প্রকাশ পাচ্ছে, কারণ এই যে ক্যাপিটাল টি অ্যালিলটা এটার উপর ডমিনেন্ট থাকছে। আর ল অফ সেগ্রিগেশনে কি বলছে মেন্ডেলের, যে এই দুটো যে অ্যালিল একসাথে F1 জনুতে যুক্ত হয়েছে কিন্তু তারা প্রত্যেকে তাদের যে বৈশিষ্ট্যটাকে আলাদা আলাদা ভাবে ধরে রাখছে, কখনোই তারা একসাথে মিশে যাচ্ছে না, কারণ পরবর্তী জনুতে যখন আমরা আবার ক্রস করছি F2 জনুতে আমরা সেই বৈশিষ্ট্যটাকে আবার ফিরে পাবো। কেন আমরা দেখে নিই, দুটো এই ধরনের যে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে যদি আমরা আবার ক্রস করি তাহলে এটা হচ্ছে আমরা কোথায় পাচ্ছিলাম, F1 জনুতে। তাহলে রিপিট আমরা যদি এটার মধ্যে ক্রস করা হয় তাহলে F2 জনুতে আবার আমরা কিন্তু হচ্ছে এই বিশুদ্ধ যে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আবার ফিরে পাচ্ছি। তার মানে এইটা F2 জনুতে যখন হচ্ছে, মানে কি এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো স্মল টি অ্যালিলের জন্য যে বিশুদ্ধ বেটে এবং বিশুদ্ধ এইগুলো আবার কিন্তু ফিরে পাচ্ছি। তার মানে কি এই F1 জনুতে কখনোই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটার সাথে আরেকটা মিশে যায়নি, অ্যালিল গুলো দুটো আলাদা আলাদা ভাবে নিজের বৈশিষ্ট্যকে ধরে রেখেছিল। পরবর্তীতে আবার হচ্ছে কিনা তারা যখন ল অফ সেগ্রিগেশনের মাধ্যমে তারা আবার তাদের যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সটাকে কিন্তু ফিরিয়ে আনছে আবার F2 জনুতে। এটাই কিন্তু হচ্ছে কিনা এই যে মেন্ডেলের যখন হচ্ছে কিনা আমাদের কি দেখা যাচ্ছে না, উভয় বৈশিষ্ট্যের সমাহার দেখা যাবে, মানে কি দুটো ক্যারেক্টারিস্টিক্স একসাথে মিশে যাবে, তখন সেটা কোন ক্ষেত্রে হবে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এই ধরনের দেখা যায়। তাহলে অপশন সি কারেক্ট হবে। এই যে নর্মাল ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশনকে কিন্তু তখন মানছে না। মেনলি এই অসম্পূর্ণ প্রকটতা যদি আমরা একটা উদাহরণ দেখি, সন্ধ্যা মালতীর ক্ষেত্রে বা স্ন্যাপড্রাগন ফ্লাওয়ারের ক্ষেত্রে এই ধরনের দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা। তাহলে একটা যে বিশুদ্ধ হচ্ছে কিনা যে লাল ফুলযুক্ত উদ্ভিদ, আর একটা হচ্ছে কিনা এই স্মল আরটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কিনা লাল।
এদের মধ্যে যদি আমরা ক্রস করি F1 জনুতে গিয়ে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের হওয়ার কথা কি ছিল, নর্মালি যেটা হচ্ছে কিনা যে মেন্ডেলের ল অফ ডমিনেন্স অনুযায়ী F1 জনুর এই প্রত্যেকটা যে উদ্ভিদের মধ্যে ফিনোটাইপিক্যালি সেগুলো কি হওয়া উচিত ছিল, তারা প্রত্যেকটা হচ্ছে কিনা লাল ফুলযুক্ত উদ্ভিদ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের এক্ষেত্রে এই যে এক্সেপশনটাতে আমরা দেখলাম যে এই যে দুটো বৈশিষ্ট্য লাল এবং সাদা মিশে গিয়ে আরেকটা তৃতীয় বৈশিষ্ট্যের প্রকাশ পাচ্ছে F1 জনুতে, মানে কি এক্ষেত্রে এই যে সমস্ত ফুলগুলো হচ্ছে কিনা গোলাপি দেখা যাচ্ছে, একটা তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। এই ধরনের ইয়েকে বলা হচ্ছে কিনা অসম্পূর্ণ প্রকটতা। তাহলে যে ক্ষেত্রে হচ্ছে কিনা জনিত্র জনু থেকে F1 জনুতে এসে দুটো বৈশিষ্ট্য একসাথে মিশে যাবে, সেই ধরনের যে কন্ডিশনকে কি বলা হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট কি বলেছে যে যদি দুজন এবি রক্ত শ্রেণীর ধারণকারীর মধ্যে বিবাহ হয় তাহলে বেশ কয়েকটি সন্তান ধারণ করেন, তাদের সন্তানদের মধ্যে এ রক্ত শ্রেণী, এবি রক্ত শ্রেণী এবং বি রক্ত শ্রেণীতে ভাগ করলে অনুপাত হচ্ছে 1:2:1। প্রোটিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে, আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা এ এবং বি এর প্রকৃতির প্রোটিনটাকে উপস্থিত, যেটা এবি রক্ত শ্রেণীর মধ্যে আমরা কি জানি এ এবং বি দুটো ধরনের প্রোটিনই বর্তমান থাকছে, তাহলে দুটোই কিন্তু একক একক ভাবে প্রকাশ পায়। তার মানে এক্ষেত্রে আমরা যদি দেখা যায় এবি ব্লাড গ্রুপ যুক্ত তাদের যদি আমরা জিনোটাইপ দেখি এরকম ক্যাপিটাল IAIB দিয়ে আমরা প্রকাশ করছি, তার মানে কি এবি রক্ত শ্রেণীর মধ্যে এ এবং বি দুটোই বর্তমান থাকছে, দুটো অ্যান্টিবডি কিন্তু হচ্ছে কিনা এক্ষেত্রে বর্তমান থাকে। তাহলে এবি রক্ত শ্রেণীর ক্ষেত্রে এটা আমরা দেখলাম, তাহলে তাদের যে সন্তানদের মধ্যে কি কি হতে পারে, দুজনই হচ্ছে কিনা এবি রক্ত শ্রেণী। তার মানে এদের যদি ক্রস করা হয় কি আসবে, সন্তানদের মধ্যে যে F1 জনুতে যদি ক্রস করার ফলে তাদের জিনোটাইপস গুলো কি কি আসবে, ক্যাপিটাল দুটোই হচ্ছে কিনা IA আসবে একটা, এটার সাথে এটা ক্রস করলে সেম ভাবে IAIB AIB এবং আরেকটা হবে কি IBIB। তাহলে এই যে যাদের ক্ষেত্রে দুটোই হচ্ছে কিনা, দুটো অ্যালিলি হচ্ছে কিনা এর জন্য দায়ী অ্যান্টিবডিটাকে বহন করছে, সেক্ষেত্রে কি দেখা যাবে এদের রক্ত শ্রেণী হয়ে যাবে এ, যারা এই ধরনের এ এবং বি দুটোই বর্তমান থাকছে তারা হয়ে যাবে এবি রক্ত শ্রেণী, আর এটা হচ্ছে কিনা বি রক্ত শ্রেণী। তাহলে এদের মধ্যে অনুপাতটা আমরা এখান থেকে বুঝে যাচ্ছি কত, চারটের মধ্যে যদি অনুপাত করি 1:2:1 হচ্ছে, এটাই এখানে বলে দিয়েছে, এই এতটা পর্যন্ত এখানে বলেই দিয়েছে 1:2:1। তাহলে এটাকে হচ্ছে কিনা যে প্রোটিনটার প্রকৃতির উপর, মানে আমরা জেল ইলেকট্রোফোরেসিসে বা প্রোটিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে দেখেছি কিনা এই যে এবি রক্ত শ্রেণীর যারা তাদের মধ্যে এ এবং বি প্রকৃতির প্রোটিনটা উপস্থিত আছে এবং দুটো একক একক ভাবে প্রকাশ পাচ্ছে, মানে কি এ অ্যান্টিবডির যা ক্যারেক্টারিস্টিক্স, বি অ্যান্টিবডির যে এই দুটো অ্যালিলি কিন্তু একসাথে প্রকাশ পাচ্ছে। নর্মালি আমরা এগুলো হচ্ছে কিন্তু ব্যতিক্রম, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে ডমিনেন্স অনুযায়ী আমাদের শুধুমাত্র একটা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কিনা এ এবং বি এর জন্য যে দুটো অ্যালিলি কিন্তু একই সাথে এবং সমানভাবে প্রকাশ পাবে, এই ধরনের কন্ডিশনকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রকটতা নয়, সরি অপশন সি হবে সহ প্রকটতা বা কো ডমিনেন্স বলা হচ্ছে, দুটোই একই সাথে প্রকাশ পাচ্ছে তাই এদেরকে বলা হচ্ছে কো ডমিনেন্স। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন দুটি রোগের ক্ষেত্রে মানুষের এক্স ক্রোমোজোমে থাকে, তাহলে কোন দুটি রোগের ক্ষেত্রে আমরা আগেই পড়লাম কি বর্ণান্ধতা, আরেকটা হচ্ছে কি হিমোফিলিয়া, এই দুটোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে কিনা এটা এক্স ক্রোমোজোমের সাথে সংযোজিত হচ্ছে, বর্ণান্ধতাটাও হচ্ছে কি এক্স লিঙ্কড রিসেসিভ, হিমোফিলিয়াটাও হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। বাকি এই ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালবিনিজম এইগুলো সমস্ত কিছুই হচ্ছে কিনা হাইপারট্রাকিওসিস, এগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে অটোজোমাল রিসেসিভ, এগুলো হচ্ছে অটোজোমের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য হচ্ছে অটোজোমাল রিসেসিভ ট্রেটে। নেক্সট কি বলেছে টেস্ট ক্রস কাকে বলে, টেস্ট ক্রস আমাদের কি ব্যাখ্যা করে আগে জানতে হবে। টেস্ট ক্রস আমরা কেন করি, টেস্ট ক্রস হচ্ছে কি আমরা এই যে F1 জনুতে একটা ধরলাম বাইরে থেকে, আমরা তো জিনোটাইপটা জানতে পারছি না সেটা কি, একটা উদ্ভিদ আছে F1 জনুতে, সেটা হতে পারে কি মটর গাছের ক্ষেত্রে উদাহরণ নিয়ে দেখি আমরা যে ক্যাপিটালটি এই দুটোই হতে পারে পসিবিলিটি, তাহলে বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারবো না যে সেটা হচ্ছে কিনা যে বিশুদ্ধ জীবটা না সংকর জীব, সে দুজনই হচ্ছে কিন্তু ফিনোটাইপিক্যালি কি হবে না লম্বা হবে, বাইরে থেকে দেখে আমরা কি দেখবো উদ্ভিদটা লম্বা, ফিনোটাইপিক্যালি তারা হবে কিন্তু লম্বা, কিন্তু এদের যে জিনোটাইপটা এটা এরা হচ্ছে বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা হচ্ছে সংকর জীব, সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা তো বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। এই যে জিনোটাইপটা জানার জন্য F2 জনুতে গিয়ে আমরা জিনোটাইপসটা কি আছে, মানে কি F2 জনুতে ক্রস করার পরে আমাদের এইগুলো ফিরে পাচ্ছি, এটাও থাকছে এটাও থাকছে, তাহলে এইটা দেখে আমরা সহজে বুঝে যাবো কি এটা ফিনোটাইপিক্যালি কি হয়ে যাচ্ছে
বিশুদ্ধ বেটে বা খর্বাকার হচ্ছে। কিন্তু এই দুটোকে আমরা কি দেখবো বাইরে থেকে ফিনোটাইপিক্যালি দুটোই হচ্ছে লম্বা উদ্ভিদ হচ্ছে, কিন্তু তাদের জিনোটাইপটা কি সেটা আমরা জানতে পারছি না। তাদের জিনোটাইপ নির্ধারণ করার জন্য আমরা এই ক্রসটা করবো। জিনোটাইপ নির্ধারণ করার জন্য ক্রসটা করি, কিন্তু এইভাবে জিনোটাইপটা কিভাবে নির্ধারণ করব সেটা দেখেন। তাহলে এটার ক্ষেত্রে যে দুটো ক্রস আমাদেরকে আগে করে দেখতে হবে। তাহলে আমরা একবার ধরে নিলাম যে এটা লম্বা উদ্ভিদটা আছে, হতে পারে এটা এই উদ্ভিদটা নিয়েছি, তার সাথে আমরা ক্রস করব কিনা যে জনিত্রী জনুর বিশুদ্ধ খর্বাকার বা বিশুদ্ধ বেটে যে উদ্ভিদটা আছে তার সাথে ক্রস করব। তাহলে আমরা তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে কখন সবসময় হচ্ছে কিনা যে জনিত্রী জনুর যে ক্যারেক্টারিস্টিক্সটা বিশুদ্ধ মানে প্রচ্ছন্ন যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটার সাথে আমরা ক্রস করব। তাহলে এটার সাথে যদি আমরা ক্রস করি কি পাবো, যে প্রত্যেকটাই হচ্ছে কিনা F1 জনুতে গিয়ে এটাই রেজাল্ট পাবো, মানে প্রত্যেকটাই হচ্ছে লম্বা উদ্ভিদ হবে। আর যদি এটা হতো তাহলে কি হতো, এর সাথে ক্রস করার পরে F1 জনুতে গিয়ে আমরা কি দেখতাম, ক্যাপিটাল টি স্মল টি এবং এই ধরনের। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখবো যদি, তার মানে এখান থেকে আমরা কি দেখে বুঝে যেতে পারবো যদি F1 জনুতে এই যে উদ্ভিদটা যেটা আমরা ধরে নিয়েছিলাম সেই উদ্ভিদটার সাথে যদি আমাদের বিশুদ্ধ যে জনিত্রী জনুর বিশুদ্ধ বেটে জীব উদ্ভিদটার সাথে যদি আমরা ক্রস করি দিয়ে F1 জনুতে যদি আমরা আবার বিশুদ্ধ যে মানে ফিনোটাইপিক্যালি আমরা এটা দেখে বুঝে যাচ্ছে কি না এই যে উদ্ভিদটা বেটে, তাহলে সেখান থেকে আমরা বুঝে যাব কিনা এটা হচ্ছে কিনা যেটা F2 জনুতে প্রাপ্ত জীবটা কি ছিল, সংকর উদ্ভিদটা ছিল বা সংকর জীবটা ছিল। তাহলে এইভাবে আমরা কিন্তু টেস্ট ক্রসের মাধ্যমে F2 জনুর জিনোটাইপটা কি, উদ্ভিদের জিনোটাইপটা কি সেটা নির্ধারণ করে নিতে পারি। তাহলে এইখানে কিন্তু প্রত্যেকটা ফিনোটাইপিক্যালি কি আসবে, প্রত্যেকটা লম্বা উদ্ভিদ হবে। কিন্তু যদি আমাদের এইটা সংকর জীব থাকতো, সংকর জীবের সাথে যদি আমরা ক্রস করি সংকর উদ্ভিদটার সাথে, সেক্ষেত্রে কি হয়ে যাবে না, তখন আমরা F1 জনুতে আবার হচ্ছে এই যে বিশুদ্ধ খর্বাকার বৈশিষ্ট্যগুলোকে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ফিনোটাইপিক্যালি দেখে এটাকে বুঝে যেতে পারবো। নেক্সট কি বলেছে যে ক্রোমোজোমের গঠনগত উপাদান কি। তাহলে ক্রোমোজোম মেন গঠনগত উপাদান হচ্ছে কিনা কি কি, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে কি করে না, হিস্টোন অক্টামার 8টা হিস্টোন মলিকুল একসাথে যুক্ত হয়ে সেটা বাইন্ড হয় কার সাথে, ডিএনএ এর সাথে এরকম পাক খেয়ে বাইন্ড হয়ে হিস্টোন প্রোটিন প্লাস এই যে ডিএনএ মিলে নিউক্লিওজোম স্ট্রাকচার গঠন করে, নিউক্লিওজোম। বা এটার আরেকটা নাম হচ্ছে যে 8টা হিস্টোন মলিকুল একসাথে যেহেতু যুক্ত হচ্ছে দিয়ে সেটা ডিএনএ এর সাথে বাইন্ড করে, এই হিস্টোন অক্টামার বলা হয়, হিস্টোন অক্টামার। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটিকে মনোজমি বলা হয়। তাহলে মনোজমি কোন ক্ষেত্রে দেখতে পাবো, আমাদের যে নর্মাল ক্রোমোজোমের প্লয়েডি কত 2n, 2n মানে 46। যে সমস্ত যদি আমরা জিনগত ত্রুটির ক্ষেত্রে দেখবো যে ক্রোমোজোম সংখ্যা একটা কমে গেছে, মানে 46 - 1 হয়ে কত হয়ে গেছে 45, সেই সমস্ত জিনগত ত্রুটির ক্ষেত্রে আমরা এই মনোজমি কন্ডিশন দেখবো। মানে প্লয়েডিটা চেঞ্জ হচ্ছে, নর্মাল আমাদের প্লয়েডি কত হচ্ছে 2n, সেই 2n থেকে সেটার প্লয়েডিটা কত হয়ে যাবে, তাহলে 2n - 1 46 - 1। তার মনোজমি বলা হচ্ছে কি যখন এই 45 ক্রোমোজোম দেখা যাচ্ছে। তাহলে 45 ক্রোমোজোম কোন ক্ষেত্রে দেখা যাবে আমাদের, দেখলাম আমরা টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে। টার্নার সিনড্রোম একটা হচ্ছে কিন্তু মনোজমির উদাহরণ। তাহলে অপশন এখান থেকে অপশন ডিটা কারেক্ট হবে, 2n - 1 কন্ডিশন হলে সেটাকে মনোজমি বলছি। এই এমসিকিউটা কিন্তু অন্যভাবেও দিতে পারে যে একটি মনোজমির উদাহরণ দিয়ে এখানে অনেকগুলো রকম জিনগত ত্রুটির নাম দিয়ে দিল। সেক্ষেত্রে কি হবে না, আমাদেরকে দেখতে হবে 45 ক্রোমোজোম কোন ক্ষেত্রে দেখা যাবে, কোন কন্ডিশনে, সেটা হবে কি টার্নার সিনড্রোম। তাহলে এক্ষেত্রে হবে এই 2n+1 কে কি বলা হচ্ছে, ট্রাইজোমি। তাহলে একটা ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাচ্ছে মানে কত হচ্ছে 47 হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনকে বলা হচ্ছে ট্রাইজোমি। যদি দুটো বাড়ে তাহলে সেটা হয়ে যাবে কি টেট্রাজোমি। এই ট্রাইজোমি কন্ডিশন আমরা কোথায় কোথায় দেখতে পাবো, যেমন ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে দেখতে পাবো ট্রাইজোমি। ক্লাইনফিল্টার সিনড্রোমে কি দেখা যায়, একটা হচ্ছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম বেশি পাবো, তার মানে কি 44 ছিল 44 + XXY হয়ে যাবে, 44 + XXY। তাহলে একটা হচ্ছে এক্স ক্রোমোজোম এক্সট্রা পাওয়া যাচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোমে। সেম ভাবে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখবো, একটা এক্সট্রা ক্রোমোজোম পাবো, অটোজোমাল ক্রোমোজোম। দেন আমাদের অটোজোম এই 46 এর মধ্যে অটোজোম কত 44 + X ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম XY হতে পারে 44 + XX। তাহলে এক্ষেত্রে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যে 21তম অটোজোম আছে সেটার একটা ক্রোমোজোম 21তম ক্রোমোজোম বৃদ্ধি পায়, তার জন্য হচ্ছে কি হয়ে যাবে, তাহলে অটোজোমের সংখ্যা 45 হয়ে যাবে প্লাস XY
বা 45+XX থাকবে, এক্ষেত্রে অটোজোমে চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে কিনা টোটাল ক্রোমোজোমের সংখ্যা 47, এক্ষেত্রে 47 হয়। তাহলে দুটো কন্ডিশনে কিন্তু হচ্ছে কিনা ট্রাইজোমি দেখা যাবে 2n+1। নেক্সট কি বলেছে যে স্ন্যাপড্রাগন উদ্ভিদের F2 জন্যুর ফিনোটাইপিক অনুপাত কি হবে। স্ন্যাপড্রাগন উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম আমরা কি দেখা যাবে, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতায় এই যে ক্রসটা আমরা আগেই করলাম, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কিনা প্রথমে আমরা F1 এ কি পাবো, F1 এ প্রত্যেকটাই এই ধরনের, প্রত্যেকটাই কি হয়ে যাবে না গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ পাবো আমরা F1 এ। আবার F2 জন্যতে যদি এদের মধ্যে ক্রস করা হয় তাহলে কি পাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, আর একটা হচ্ছে কি স্মল আর স্মল আর। তাহলে এটা হয়ে যাবে কোথায়, F2 জনুতে গিয়ে। তাহলে F2 জনুতে গিয়ে আবার বিশুদ্ধ লাল উদ্ভিদ পাওয়া যাবে কটা, একটা, গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ দুটো, আর বিশুদ্ধ মানে সাদা যে ফুলগুলো ছিল তারা আবার হচ্ছে, তাহলে 1:2:1 হয়ে যাবে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাতও কিন্তু তাহলে এদের ক্ষেত্রে সেম হবে। যাদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে তাদের ক্ষেত্রে F2 জনুতে গিয়ে কি হচ্ছে না, ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত কিন্তু সেম হয়, এবং সেটা হচ্ছে কত, 1:2:1। নেক্সট কি বলেছে, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। হিমোফিলিয়া ওয়াই ক্রোমোজোম হবে না, ডাউন সিনড্রোম হ্যাঁ, এটাই অপশনটা বিটাই কারেক্ট হবে। কারণ আমরা কি দেখলাম, 21তম ক্রোমোজোমের যদি একটা ক্রোমোজোম এক্সট্রা হচ্ছে, এক্সট্রা ক্রোমোজোম যখন হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য আমাদের ডাউন সিনড্রোম দেখা যাচ্ছে। সিকল সেল অ্যানিমিয়া এক্স ক্রোমোজোমের জন্য নয়, এটাও অটোজোমাল। পার্কিনসন ডিজিজটাও সেক্স লিঙ্ক নয়, তাহলে অপশন বি কারেক্ট হচ্ছে এখানে। নেক্সট কি বলেছে, অপ্রাকৃতিক বার বডির উপস্থিতির কারণে নিম্নলিখিত কোন অস্বাভাবিকতাগুলি দেখা যায়। বার বডি কাকে বলে, যে ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখলাম কি জেনোটাইপটা হয়ে যায় কত, 44+XXY। আমাদের যে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকলে একটা এক্স ক্রোমোজোম বাদ দিয়ে আরেকটা যেটা এক্সট্রা, মানে যদি দুটো এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে একটা, সেক্ষেত্রে হয়ে যাবে কি বার বডি। তার মানে কি এক্ষেত্রে বার বডির সংখ্যা কত হয়ে যাচ্ছে, দুটো। বার বডির সংখ্যা কত হয়ে যাচ্ছে, নর্মালি পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা এক্স ক্রোমোজোম থাকে সেটাকে ধরা যাবে না। যে নর্মালি যে ক্রোমোজোম গুলো থাকে, পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম নর্মাল থাকে, সেটা কিন্তু তার বার বডি নয়। ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে যখন একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কিনা যে এক্সট্রা এক্স ক্রোমোজোমটাকে আমরা বলছি বার বডি। মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে কি এটা বার বডি হয়ে যাবে। এই বার বডি কোথায় দেখা যাবে, তাহলে ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায়। বার বডি কাকে বলে এটা ভালোভাবে মনে রাখতে হবে। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা বার বডি প্রেজেন্ট থাকে, মানে একটা এক্স ক্রোমোজোম বাদ দিয়ে যদি আরেকটা থাকে সেটাকেই বলছি আমরা বার বডি। পুরুষদের ক্ষেত্রে কিন্তু নর্মালি কোনো বার বডি থাকে না। যখন ক্লাইনফিল্টার সিনড্রোম এই কন্ডিশনটা হচ্ছে, তখনই যদি এক্সট্রা এক্স ক্রোমোজোম যেহেতু বর্তমান থাকছে, তাহলে তাদের ক্ষেত্রে বার বডি দেখা যাচ্ছে। নেক্সট কি বলেছে, যে জিনগুলি বহু প্রকার গুণের প্রকাশ ঘটায় তাদের বলে। নর্মালি আমরা কি জানি, নর্মাল কি হয়, একটা জিন একটা ক্যারেক্টারিস্টিক্স কে প্রকাশ করে। এটা হচ্ছে নর্মাল আমাদের যে তত্ত্বকে বলে, যে জিন তত্ত্ব কি বলে, একটা জিন একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটানোর জন্য দায়ী। কিন্তু এই ধরনের যে এক্সেপশন কিছু আছে, যেমন একটা হচ্ছে প্লিওট্রপিক জিনস আর একটা হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম, এই দুটো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে কিনা প্লিওট্রপিক জিন কাকে বলে আমরা জানবো। প্লিওট্রপিক জিন হচ্ছে কিনা এক্ষেত্রে একটা জিন অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করবে, মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স। সেক্ষেত্রে এই ধরনের যে জিনগুলো একটা জিন থেকে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স কে প্রকাশ করে, তাদেরকে বলা হচ্ছে প্লিওট্রপিক জিন। তাহলে যে জিনগুলি বহু প্রকার গুণের প্রকাশ ঘটায় তাদেরকে বলবো আমরা প্লিওট্রপিক জিন। সেম ভাবে হচ্ছে কিনা এটা যদি একটা উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। এই যে ডিজিজ কন্ডিশনটার জন্য দায়ী একটা জিন, সেটা হচ্ছে কিনা আমাদের বডিতে এই ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে পরিণত হতে সাহায্য করে। আমাদের বডিতে নর্মালি হচ্ছে কিনা ফিনাইল অ্যালানিন বর্তমান থাকছে, সেটাকে আমাদের একটা ইম্পর্টেন্ট বডিতে যে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে যে এনজাইমটা, সেই এনজাইমটা এখানে যে এনজাইমটা দরকার, ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে পরিণত করতে যে এনজাইমটা দরকার, এই এনজাইমটার জন্য যে দায়ী জিনটা কিন্তু এক্ষেত্রে এই যে জিনটা গঠিত হয় না বা অস্বাভাবিকতার জন্য
এই যে জিনটা বললাম যে একটা জিন বহু প্রকার বহু গুণের প্রকাশ ঘটাচ্ছে, মানে কি এই ফিনাইলঅ্যালানিন থেকে টাইরোসিনে পরিণত হওয়ার জন্য যে এনজাইমটা দায়ী, এই এনজাইমটা ক্ষরণের জন্য যে জিনটা আছে সেই জিনটা এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট থাকবে না। তাহলে এই জিনটা যদি না, এই জিনটার অভাবজনিত কারণে এটা টাইরোসিনে পরিণত হতে পারছে না, সেক্ষেত্রে ফিনাইল কিটোনিউরিয়া দেখা যাচ্ছে। আর ফিনাইল কিটোনিউরিয়ার জন্য আবার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন যে আমাদের হেয়ার স্কিন পিগমেন্টেশন কমে যাচ্ছে, স্কিনের মধ্যে যে নর্মাল স্কিনের পিগমেন্টেশন যেটা সেটা লেস পিগমেন্টেড হয়ে যাচ্ছে, হেয়ার যে নর্মাল যে গ্রোথ ঠিক থাকে না, মেন্টাল রিটার্ডেশন দেখা যায়, নর্মাল ফিজিক্যাল যে গ্রোথ সেটাও কিন্তু এক্ষেত্রে সেভাবে গ্রোথটা কম হয়। তাহলে এই সময় এতগুলো ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করছে, কিন্তু শুধুমাত্র একটা জিন দায়ী। এই জিনটা যদি প্রেজেন্ট থাকতো এত কিছু বডির মধ্যে হতো না। মেন্টাল রিটার্ডেশন দেখা যাচ্ছে, স্কিন পিগমেন্টেশন কমে যাচ্ছে, হেয়ার পিগমেন্টেশন লস হয়, এত কিছু একসাথে হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা জিনের জন্য। তাহলে এই জিনটা কিন্তু বহু প্রকার গুণের প্রকাশ ঘটাচ্ছে, তাইকে বলা হচ্ছে প্লিওট্রপিক জিন। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন জোড়টি হলো বহু জিনগত উত্তরাধিকার। তাহলে এটাও আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পলিজেনিক ইনহেরিটেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে নর্মাল আমরা দেখলাম একটা জিন থেকে একটা ক্যারেক্টারিস্টিক্স, প্লিওট্রপিক জিনের ক্ষেত্রে দেখলাম একটা জিন থেকে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স। এক্ষেত্রে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখবো কিনা মাল্টিপল জিন একটা ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ করবে, মানে এটার ক্ষেত্রে দায়ী জিনগুলো অনেকগুলো জিন, তিনটে চারটে যত খুশি জিন মিলে হচ্ছে কিনা এই ধরনের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পলিজেনিক ইনহেরিটেন্স দেখা যাবে, মাল্টিপল জিন একটাই ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ ঘটাতে সাহায্য করে। তা আমরা কোথায় দেখতে পাবো? মানুষের ক্ষেত্রে উচ্চতা, গায়ের রং, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো প্রকাশের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিন একসাথে কাজ করে এক একটা ক্যারেক্টারিস্টিক্সে প্রকাশ করার জন্য। যেমন আমাদের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট উদাহরণ মনে রাখতে হবে, যে গায়ের রং, স্কিন কালারের জন্য দায়ী জিনগুলোর হচ্ছে কিনা তিনটে অ্যালিল আছে। নর্মালি আমরা কি জানি একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কটা, একটা অ্যালিল থাকে, তার একটাই অ্যালিল থাকছে, তার আবার হতে পারে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটো আলাদা আলাদা অ্যালিল থাকতে পারে, কিন্তু একটাই। কিন্তু এর হচ্ছে কিন্তু তিনটে আলাদা আলাদা জিন, একটা এ, একটা বি, একটা সি। এর আবার মানে এ জিনের জন্য আবার দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যালিল এইভাবে প্রকাশ করছে। তিনটে জিন মিলে শুধুমাত্র গায়ের রং প্রকাশ করে। এরকম ভাবে এই যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, সরি ক্যাপিটালে সবগুলো যদি ক্যাপিটাল থাকে, তাহলে এই ধরনের যদি যে জিনোটাইপটা যদি এটা হয়ে যায় তার, তাহলে সেক্ষেত্রে গায়ের রং হয়ে যাবে কিনা ডিপ ব্ল্যাক। যারা হচ্ছে কিনা ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা থাকে, মানে ব্ল্যাক, একদম পুরো ব্ল্যাক গায়ের রং যাদের, তাদের ক্ষেত্রে এই ধরনের জিনোটাইপ দেখা যাচ্ছে। আবার সেম ভাবে সবগুলো যদি হচ্ছে কিনা রিসেসিভটা থাকে, মানে স্মল গুলো থাকে, সেক্ষেত্রে তাদের গায়ের রং হয়ে যাবে কিনা একদম লাইট হোয়াইট। মানে কি যাদের ক্ষেত্রে একদম গায়ের রং খুব সাদা, আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে সাধারণত এইগুলো কোনোটাই দেখা যায় না। ইন্ডিয়ানদের ক্ষেত্রে একটা মিডিল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, যেরকম এই দুটোর মধ্যে এই ধরনের যদি জিনোটাইপ থাকে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ানদের ক্ষেত্রে মানে এটা হচ্ছে কিনা স্মল সি। এই ধরনের মিডিল একটা ক্যারেক্টারিস্টিক্স গায়ের রং দেখা যায়। একদম ডিপ ব্ল্যাক যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ পুরুষ বা কৃষ্ণাঙ্গ মহিলা, তাদের ক্ষেত্রে হচ্ছে কিনা এই ধরনের জিনোটাইপ দেখা যাচ্ছে। আর একদম যাদের ক্ষেত্রে ইউরোপে বা যেগুলো হচ্ছে কিনা ওয়েস্টার্ন কান্ট্রিজে একদম গায়ের রং খুবই সাদা, তাদের ক্ষেত্রে এই ধরনের জিনোটাইপ দেখা যাবে। নেক্সট হচ্ছে কিনা বলেছে যে লাল রঙের ফুল সাদা রঙের ফুলের ওপর অসম্পূর্ণ রূপে প্রকট, তার ক্ষেত্রে তাদের যে মধ্যবর্তী রং গোলাপি। তাহলে বিশুদ্ধ লাল ফুল উৎপাদনকারী গাছের সাথে একটা বিশুদ্ধ সাদা ফুল উৎপাদনকারী যদি সংকরায়ন ঘটায়, তাহলে তাদের ক্ষেত্রে F2 জনুতে, তার মানে এটা আবার অসম্পূর্ণ প্রকটতাই বলেছে। F2 জনুতে এটা আমরা দেখেই বুঝে যেতে পারবো, কোশ্চেনটা ক্রস করার কোনো দরকার নেই। কি হয়ে যাবে 1:2:1। F2 জনুতে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কত দেখলাম আমরা, ফিনোটাইপিক অনুপাত হোক বা সেটা জিনোটাইপিক অনুপাত বলুক, দুটোই হবে কি 1:2:1। নেক্সট কি বলেছে যে নিচের কোনটিতে সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায়। সম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে আগে আমাদের জানতে হবে। সম্পূর্ণ লিঙ্কেজ কি, আমরা যে কোষ বিভাজনের ক্ষেত্রে কি দেখেছিলাম, ক্রসিং ওভার হয়, যে এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আছে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদান ঘটে, ক্রসিং ওভার হচ্ছে। কিন্তু এই যে লিঙ্কেজ, যাদের ক্ষেত্রে যে সমস্ত জিনগুলোর ক্ষেত্রে কমপ্লিট লিঙ্কেজ দেখা যাবে, তারা এমনই ভাবে বর্তমান থাকবে, মানে তাদের লোকাস গুলো এমনই ভাবে থাকবে যে তারা কখনো হচ্ছে কিনা ক্রসিং ওভারে টেক পার্ট করবে না। তারা প্রত্যেকটা প্রজন্মতে একই সাথে তারা
লিঙ্কেজ করছে, মানে কি সম্পূর্ণ কমপ্লিট লিঙ্কেজ, মানে কি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তারা এই প্রত্যেকটা জিন হচ্ছে কিনা যে যারা কমপ্লিট লিঙ্কেজ দেখাবে সেই সমস্ত জিনগুলো একই সাথে পরবর্তী প্রজন্মে যাবে, মানে কি ক্রসিং ওভার হয়ে কোনো নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে আদান প্রদান হবে না এই সমস্ত জিনগুলো, তারা একই সাথে, মানে কি তাদের লোকাস গুলো এতটাই কাছাকাছি এমন ভাবেই বর্তমান আছে যে তারা একই সাথে পরবর্তী প্রজন্মতে লিঙ্ক করবে। তার জন্য এদেরকে বলা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ। এটা কোথায় পাওয়া যায়? মেল ড্রসোফিলা মেলানোজেস্টার বা যেগুলোকে বলা হচ্ছে ফ্রুট মাছি বা ফল মাছি যেগুলোকে বলা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে তাদের যে উইংসে বা ডানাতে কিছু জিন বর্তমান আছে যারা হচ্ছে এই ধরনের কমপ্লিট লিঙ্কেজ দেখায়, মানে কি এই জিনগুলো প্রত্যেকটা প্রজন্মতে একই সাথে যাবে, কোনো জায়গায় ক্রসিং ওভারে টেক পার্ট করবে না। নেক্সট কি বলেছে, এই যে জিনোটাইপটার থেকে কতগুলো বিশিষ্ট উদ্ভিদের ক্ষেত্রে কত সংখ্যক ভিন্ন গ্যামেট উৎপাদিত হতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে আগে দেখে নিতে হবে কিভাবে আমরা কোশ্চেনটা করব, কোনগুলো ডিফারেন্ট আছে সেগুলো এইভাবে দেখবো, কি ক্যাপিটাল এ আছে তারপর আবার ক্যাপিটাল এ আছে, তাহলে চেঞ্জ করতে হবে না আমাদেরকে। তার সাথে আছে কিনা ক্যাপিটাল বি স্মল বি, তার মানে এ থেকে দুটো আলাদা আলাদা এইভাবে তীর দেবো, বি থেকে একটাই আছে স্মল সি, শুধু এইভাবে যদি আমরা করি তাহলে দুটোই গ্যামেট পাচ্ছি শুধুমাত্র স্মল সি বি স্মল সি, তার মানে যেগুলো ডিফারেন্ট থাকবে সেগুলোকে আমরা এইভাবে তীর চিহ্ন একটার থেকে আলাদা করব। এখানে যদি ক্যাপিটাল সি স্মল সি থাকতো তাহলে বি থেকে আরেকটা ক্যাপিটাল সি স্মল সি বার করতাম, কিন্তু এক্ষেত্রে হচ্ছে কিনা এই ধরনের যে জিনোটাইপ থাকবে, মানে কি চেঞ্জ আছে কটা, একটাতেই ভিন্ন থাকবে। যদি একটা ডমিনেন্ট একটা রিসেসিভ থাকে তাহলে হচ্ছে কিন্তু এই ধরনের চেঞ্জ গুলো আসবে, তাহলে এটার ক্ষেত্রে দুটো। এরকম আরেকটা এইভাবে দিয়ে মনে রাখতে হবে আমাদেরকে, ধরলাম তিনটে এরকম আলাদা আলাদা আছে, তাহলে বলে দিল কতগুলো জিনোটাইপ তৈরি হতে পারে। তাহলে আমরা কি এরকম ভাবে প্রত্যেকটা করে করে দেখবো? আগে দেখি আমরা করে দেখলে কিভাবে আমরা করবো। ক্যাপিটাল এ স্মল এ দুটোকে আলাদাভাবে লিখবো, যেহেতু দুটো আলাদা ডিফারেন্ট আছে, দুটো এখানে সেম ছিল তাই আলাদা লিখিনি, এইভাবে একটার থেকে আমরা স্টার্ট করেছিলাম। এরপরে গিয়ে এটা হয়েছে কিনা একটা ক্যাপিটাল বি একটা স্মল বি আলাদা হয়েছে, এখানেও এরকম ভাবে দুটো তীর চিহ্ন দেওয়া, এটার থেকেও সেম হবে। আবার গিয়ে হয়েছে কিনা ক্যাপিটাল সি স্মল সি চেঞ্জ হচ্ছে, আবার বি থেকে গিয়ে হচ্ছে একটা ক্যাপিটাল সি একটা স্মল সি, একটা ক্যাপিটাল সি একটা হচ্ছে স্মল সি। প্রত্যেকটার ক্ষেত্রে মানে যতগুলো আমরা এরকম ভাবে বার করবো তাহলে যদি ডিফারেন্ট থাকে তার থেকে আবার দুটো করে বেরোবে, ক্যাপিটাল সি স্মল সি। এখান থেকে টোটাল আমরা যদি গ্যামেট গুলো লিখি কি কি হবে, এ বি, এটার থেকে হয়ে যাবে কি এ বি স্মল সি, এটা হয়ে যাবে কি স্মল সি, এটার থেকে হয়ে যাবে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, সরি এটা ক্যাপিটাল হবে একটা, একটা হয়ে যাবে কি স্মল, সেরকম ভাবে এমনি সেম। তার মানে কি এখান থেকে আমরা কটা টোটাল পাবো, টোটাল 8টা আমরা গ্যামেট তৈরি করতে পারছি এখান থেকে, তাহলে স্মল সি। এইরকম ভাবে কিন্তু যতগুলো থাকবে এভাবে আমরা বার করতে পারবো। যদি আমাদের না মনে থাকে তাহলে কিন্তু আমরা এভাবে করব। তাছাড়া আমরা এরপরে শর্টকাটটা কিভাবে করব সেটা দেখে নিই। শর্টকাটটার জন্য আমরা কি করব, মনে রাখতে হবে কিনা যেগুলো হচ্ছে শুধুমাত্র যেগুলোতে ডমিনেন্ট এবং রিসেসিভ ক্যারেক্টার দুটো আলাদা থাকবে সেটাকে আমরা শুধু ধরবো, মানে এখানে টোটাল যে জিনোটাইপটার মধ্যে কটা আছে, একটা জায়গাতে চেঞ্জ আছে, তার মানে এক্ষেত্রে যে গ্যামেট উৎপাদনের সংখ্যা কত হয়ে যাবে 2n2। এখানে আমরা কি দেখলাম যে টোটাল যে মানে ভিন্ন টাইপের থাকতে হবে, ডমিনেন্ট আর রিসেসিভ কটা আছে ট্রেড, একটা দুটো তিনটে, তাহলে এক্ষেত্রে গ্যামেট উৎপাদন কটা হবে 2 8। সেম ভাবে এই সূত্রটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে, কিন্তু এই যে দুটো একসাথে স্মল সি আছে সেটাকে আমরা ধরবো না, দুটো ডিফারেন্ট থাকতে হবে, একটা ক্যাপিটাল একটা স্মল এইরকম থাকতে হবে, মানে একটা রিসেসিভ ট্রেড একটা ডমিনেন্ট ট্রেড যেখানে থাকবে সেটাকে শুধু আমরা কাউন্ট করবো 2 তত হয়ে যাবে। এরকম ভাবে আমরা যদি শুধুমাত্র দুটো জায়গাতে চেঞ্জ আছে ধরলাম, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল সি আর দুটো হচ্ছে ক্যাপিটাল সি আছে, সেক্ষেত্রে আমাদের তাহলে দুটো অ্যালিনের মধ্যে চেঞ্জ হয়েছে, দুটোতে ডমিনেন্ট ক্যারেক্টার আর রিসেসিভ ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে কত হয়ে যাবে 2 4 হয়ে যাবে। এটা যদি করে দেখবে সবাই, এটা করে দেখলেও হচ্ছে এইভাবে করে দেখলে কিন্তু হচ্ছে কিনা 4টেই গ্যামেট আমরা তৈরি করতে পারবো। নেক্সট কি বলেছে, জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? জিনের মধ্যে যদি আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় কি মিউটেশন। মিউটেশন হয়ে গেলে কখনোই হচ্ছে কিনা জিনের মধ্যে আমরা সেটাকে রিভার্স ব্যাক করতে পারি না, এটা হচ্ছে কিনা পার্মানেন্ট স্থায়ী পরিবর্তন হয়ে যায় মিউটেশনের ফলে। নেক্সট কি বলেছে, ক্রিস ক্রস উদাহরণের ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ কোনটা? ক্রিস ক্রস মানে কি, সেটা ফাদার থেকে তার পুত্র সন্তানের মধ্যে যাবে আর মাদার থেকে
সরি, ক্রিস ক্রস মানে ফাদার থেকে ডটারের মধ্যে যাবে, আর মাদার থেকে হচ্ছে কিনা তার পুত্র সন্তানের মধ্যে যাবে। তাহলে এই ক্রিস ক্রস উত্তরাধিকার কোনগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, মানে কি একটা যে জনিত্রী জনু থেকে সেম লিঙ্গের হচ্ছে কিন্তু অপত্য জনুতে যাচ্ছে না, পরিবর্তন মানে কি মাদার থেকে সনে যাচ্ছে এবং তার ফাদার থেকে তার কন্যা সন্তানদের মধ্যে দেখা যাচ্ছে। এই ধরনের যে ক্রিস ক্রস উত্তরাধিকার যেগুলো হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে দেখা যাবে। কারণ কি এক্স লিঙ্ক যদি ফাদারের ক্ষেত্রে, এটা যদি ধরলাম বর্ণান্ধতার ক্ষেত্রে এই জিনটা যদি বর্তমান থাকতো, এটা যদি ফাদারটা তার যে পিতা যদি হচ্ছে বর্ণান্ধতায় আক্রান্ত হতো, তাহলে অবশ্যই এটা গিয়ে হচ্ছে কিন্তু ডটারের মধ্যে দেখা যাচ্ছে। আবার মাদার থেকে তার যদি কোনো এক্সএইচ এটা যদি বর্তমান থাকে, তাহলে সবসময় গিয়ে হচ্ছে কিন্তু সেটা তার ছেলেকে বা পুত্র সন্তানদের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এক্স লিঙ্ক ডিজিজ গুলো সবসময় কিন্তু হচ্ছে কিনা ক্রিস ক্রস উত্তরাধিকার করে। তাহলে অপশন হচ্ছে কিন্তু ডি কারেক্ট হবে, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। নেক্সট কি বলেছে, হিমোফিলিয়া এ রোগ কখন ঘটে? হিমোফিলিয়া এ কখন হবে? হিমোফিলিয়া হচ্ছে মেনলি রক্ততঞ্জনের জন্য যে দায়ী যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 13, এই যে অভাব, এই ফ্যাক্টর গুলো কোনোটার অভাবের ক্ষেত্রে হিমোফিলিয়া বি এর জন্য আলাদা আছে, হিমোফিলিয়া এর জন্য যেটা হচ্ছে কিনা ফ্যাক্টর 8 এর অভাব যদি হয়, সেক্ষেত্রে হিমোফিলিয়া এ দেখা যাবে। নেক্সট কি বলেছে যে স্বাভাবিক পিতামাতার একটি অ্যালবিনো সন্তান থাকলে দ্বিতীয় সন্তানটির মধ্যে অ্যালবিনিক হওয়ার সম্ভাবনা কত? অ্যালবিনিজমটাও হচ্ছে কিন্তু অটোসোমাল রিসেসিভ, থ্যালাসেমিয়ার মতো এদের ক্রসটা কিন্তু থ্যালাসেমিয়ার মতো সেম হবে। তাহলে অ্যালবিনিজম এটা হচ্ছে কিন্তু অটোসোমাল রিসেসিভ, অটোসোমাল রিসেসিভ। তাহলে অটোসোমাল রিসেসিভ ধরলাম, অ্যালবিনিজমের জন্য যে দায়ী জিনটা হচ্ছে কি স্মল এ। তাহলে এক্ষেত্রে বলে দিয়েছে কিনা স্বাভাবিক পিতামাতা, কিন্তু স্বাভাবিক পিতামাতা হলো যেহেতু সন্তানদের মধ্যে অ্যালবিনিজম প্রকাশ পাচ্ছে, তার মানে তাদেরকে ধরে নিতে হবে তারা কি অ্যালবিনিজমের বাহক হিসেবে বা কেরিয়ার হিসেবে কাজ করে। এটার থেকে যদি আমরা ক্রস করি F1 এ, আমরা কি কি পাবো? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, আর স্মল এ স্মল এ, এই ধরনের পাওয়া যাচ্ছে। তার মানে কি সবসময় হচ্ছে চারটে পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে তাদের সন্তানদের মধ্যে অ্যালবিনিজম হওয়ার। সেটা দ্বিতীয় সন্তান হোক, প্রথম সন্তান হোক, প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়াল ইভেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা কত, সম্ভাবনা কত হবে? 25% থেকে যাবে। নেক্সট কি বলেছে, একটি হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কি হবে? হিমোফিলিয়ার বাহক মহিলাটা হচ্ছে হিমোফিলিয়ার বাহক, মানে তাদের ক্ষেত্রে রিসেসিভ ট্রেটটা XH টা থাকছে, তার সাথে একটা স্বাভাবিক, আর স্বাভাবিক পুরুষ মানে XY, এদের মধ্যে ক্রস করলে কি দেখা যাবে? আমরা F1 এ কি কি পাবো? XX, XXH, XY, আর একটা হচ্ছে XHY। তাহলে তাদের সন্তানদের মধ্যে শুধুমাত্র হচ্ছে কিনা পুত্র সন্তানদের মধ্যে একজনের ক্ষেত্রে হিমোফিলিয়া দেখা যাচ্ছে, বাকি একজন পুত্র সন্তান স্বাভাবিক, একজন কন্যা সন্তান বাহক হবে, আর একজন কন্যা সন্তান স্বাভাবিক। তাহলে অপশনগুলো এরপরে আমরা দেখবো। শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমোফিলিক, কন্যা সন্তানদের কারোর মধ্যে হিমোফিলিয়া দেখা যাচ্ছে না, তার মানে এটা ভুল। সমস্ত সন্তান হিমোফিলিক, শুধুমাত্র একটা সন্তানের মধ্যে দেখা যাচ্ছে, এটাও ভুল। 50% পুত্র সন্তান হিমোফিলিক, অন্যান্য সন্তান স্বাভাবিক, এটা ঠিক আছে। কারণ পুত্র সন্তানদের মধ্যে দুটো পসিবিলিটির মধ্যে একটাতে হচ্ছে কিন্তু যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা থাকছে, তার মানে কি 50% চান্স থেকে যাচ্ছে পুত্র সন্তানদের মধ্যে। 50% পুত্র হিমোফিলিক, বাকি সবাই হচ্ছে কিন্তু স্বাভাবিক। এই কন্যা সন্তানটা বাহক, কিন্তু সে তো স্বাভাবিক, তার মধ্যে হিমোফিলিয়া প্রকাশ পাচ্ছে না। তাহলে অপশন সি কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলি, আমরা আরো হচ্ছে কিনা এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো জেনপাসের আগে পর্যন্ত। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে এইভাবেই ডিসকাস করবো। নেক্সট কোশ্চেনটা দেখে নি, যে ধর্মের ফলে কোনো জিন অপর একটি জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে কি বলে? তাহলে একটা জিন অপর একটা জিনকে পুরোপুরি ভাবে বহিঃপ্রকাশকে বাধা দিতে পারছে, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে এপিস্টেসিস। তাহলে এই জিনটা সবসময় এপিস্টেটিক জিনসগুলো হচ্ছে কিনা যদি বর্তমান থাকে, এপিস্ট্যাটিক জিনসগুলো হচ্ছে কিনা একটা জিন যা, মানে ধরলাম এখানে দুটো অ্যালিল থাকছে যেমন জিনটার মধ্যে, সেটার একটা ডমিন্যান্ট একটা রিসেসিভ হয়, সেই ক্ষেত্রে একটা জিনের দুটো অ্যালিল একটা একটাকে ডমিনেন্ট করছে, এটাকে কিন্তু বলা হয় প্রকটতা। এটার সাথে গোলাবে না কেউ, এটা অনেক সময় অনেক ভুল হয় কি
একটা জিনের মধ্যে দুটো অ্যালিলের মধ্যে যখন একটা অ্যালিল আরেকটা অ্যালিলের বহিঃপ্রকাশকে বাধা দেয় সেটাকে বলা হচ্ছে প্রকটতা। কিন্তু একটা জিন বলেছে অপর একটা জিনকে, মানে একটা এই অ্যালিলের কথা বলা হচ্ছে না, একটা ডিফারেন্ট জিন আরেকটা ডিফারেন্ট জিনের বহিঃপ্রকাশকে বাধা দিচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হয় এপিস্ট্যাসিস। নেক্সট এরপর আমরা এই মাল্টিপল অ্যান্সার যে কোশ্চেন গুলো আছে এগুলো দেখে নেবো ক্যাটাগরি 2 এর। ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোশ্চেনে কি বলেছে যে বংশগতির ক্রোমোজোম তত্ত্বের আবিষ্কারক কে? বংশগতির ক্রোমোজোম তত্ত্বের আবিষ্কারক কে? সাটন, বিজ্ঞানী সাটন এবং বোভেরি, ওয়ালটন সাটন আর একটা হচ্ছে কি থিওডোর বোভেরি। এই দুজন বিজ্ঞানী একসাথে ক্রোমোজোম তত্ত্ব বা ক্রোমোজোম থিওরির প্রবর্তক ছিলেন। নেক্সট কি বলেছে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্যগুলি কি? তাহলে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, আমাদের ক্রোমোজোমের মধ্যে যদি দেখি ক্রোমোজোমের দুটো অংশ হচ্ছে কি, একটা ইউক্রোমাটিন অংশ আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন অংশ। ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন অংশটা হচ্ছে কিনা বেশিরভাগ অংশটা ক্রোমোজোমের 90 থেকে 92% এই ইউক্রোমাটিন অংশটা থাকছে, আর হেটেরোক্রোমাটিন মোটামুটি 8 to 10%। এই অংশটাতে হচ্ছে কিনা অ্যাক্টিভ, জেনেটিক্যালি অ্যাক্টিভ জিনগুলো সক্রিয় থাকছে, এবং এই অংশটার থেকে হচ্ছে কিনা ডিএনএ থেকে যখন আরএনএ আমরা ট্রান্সক্রিপশন প্রসেসের সময় হচ্ছে কিনা আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, এই ইউক্রোমাটিন অংশটাই কিন্তু এখানে পার্টিসিপেট করে, ট্রান্সক্রিপশনে হেল্প করে। তাহলে এক্ষেত্রে এই যে জিনগুলো এখানে জেনেটিক্যালি অ্যাক্টিভ ইউক্রোমাটিনটা, আর এই যদি আমরা এটা মাইক্রোস্কোপের আন্ডারে ভাগ করতে চাই, মানে দুটোকে দেখে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য কিভাবে করব, এইগুলো হচ্ছে কিন্তু লাইট কালার্ড হবে, আর হচ্ছে কিনা বেশি ডেন্স থাকবে না। হেটেরোক্রোমাটিন গুলো হচ্ছে বেশি হেভিলি ডেন্সড এবং এগুলো হচ্ছে ডার্ক কালার। যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি এই দুটোর মধ্যে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কিনা ইউক্রোমাটিনের ক্ষেত্রে যেহেতু এগুলো ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করছে, তাহলে হিস্টোন প্রোটিন অবশ্যই এখানে থাকবে। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন ট্রান্সক্রিপশন মিলে, ডিএনএ হিস্টোন প্রোটিন মিলে কি করছে না জেনেটিক্যালি অ্যাক্টিভ পার্টগুলোর থেকে ট্রান্সক্রিপশনের সময় আরএনএ তৈরি করতে সাহায্য করছে, তাহলে হিস্টোন প্রোটিন থাকবে এখানে, এবং হিস্টোন প্রোটিনের অ্যাসাইলেশন এবং ফসফোরাইলেশন ঘটে। ক্রসিং ওভার সবসময় কোথায় ঘটে? ক্রসিং ওভার হচ্ছে হেটেরোক্রোমাটিন অংশে ঘটে, তাহলে এই অপশনটা ভুল আছে। আর ক্রোমোজোমের হচ্ছে 90 থেকে 92% ইউক্রোমাটিন দিয়ে গঠিত, তাহলে এটাও ভুল, অপশন এ আর বি কারেক্ট এখানে। নেক্সট কি বলেছে অটোজোমের যেসব জিন গঠিত রোগ বহন করে সেগুলি হলো, তাহলে অটোজোমাল কোনগুলো? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে কি এক্স ক্রোমোজোম বা সেক্স লিঙ্গ সংযোজিত রোগ। যেগুলো অটোজোম সংযোজিত কি হবে? অটোজোমাল রিসেসিভ অ্যালবিনিজম আর অ্যালক্যাপ্টোনিউরিয়া, এটার আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক ইউরিন ডিজিজ বলে এটাকে। এটার ক্ষেত্রে এরকম অটোজোমাল রিসেসিভ জিনের জন্য এই অ্যালক্যাপ্টোনিউরিয়া দেখা যায়। এটা জন্মগত এবং মানে জন্মগত এবং খুব একটা দেখা যায় না, খুবই রেয়ার ডিজিজ অ্যালক্যাপ্টোনিউরিয়া, ব্ল্যাক ইউরিন ডিজিজ বলা হয় এটাকে। নেক্সট কি বলেছে যে ক্লাইনফিল্টার সিনড্রোমের লক্ষণগুলি হলো, তাহলে আমাদেরকে এই তিনটে কোশ্চেন খুবই ভালোভাবে মনে রাখতে হবে। ক্লাইনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? ক্লাইনফিল্টার সিনড্রোম মানে কি? এটা পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে। সবসময় এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আগে আমাদেরকে এটা লিখে নেবো আমরা কোথাও একটা XXY আছে, তার মানে কি পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা আছে, তাহলে মানে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের কিছু বৈশিষ্ট্য দেখা যাবে, এখান থেকে আমরা বুঝতে পারছি। তার সাথে হচ্ছে কিনা যে নর্মাল ক্যারেক্টারিস্টিক্স থেকে কিছু ডিফারেন্ট দেখা যাবে। তো পুরুষদের ক্ষেত্রে আমাদের যে নর্মাল একটা হাইট হয় তার চেয়ে কিন্তু অনেক লম্বা, শীর্ণ, লম্বা গঠনযুক্ত এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। তার সাথে হচ্ছে কিনা যেহেতু এদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম বেশি আছে, মানে কি মহিলাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো এদের উপর ডমিনেন্ট থাকবে কিছুটা হলো, তার জন্য এই ওয়াই ক্রোমোজোমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রকাশ করার কথা, যেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এক্স আর ওয়াই থাকছে, মানে ওয়াই ক্রোমোজোম যেহেতু পুরুষদের ক্ষেত্রে বর্তমান থাকছে, তাদের যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো বেশি, গোপ, দাড়ি, এই সমস্তগুলো এটার দ্বারা প্রকাশ পায়, কিন্তু যেহেতু একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকছে এদের প্রকাশটা কিছুটা হলেও কম হয়, তাহলে অল্প গোপ, দাড়ি দেখা যায়। এবং এদের ক্ষেত্রে যেহেতু এক্স ক্রোমোজোম বর্তমান থাকে কিন্তু বুকে স্তন দেখা যায়, বা গাইনেকোম্যাস্টিয়া বলে, স্তন এদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে এই অপশনটা দেখা যায় না বলেছে, তাহলে এটা ভুল আছে। অবয়ব স্ত্রীলোকের মতো হবে না, অবয়ব পুরুষদের মতোই হবে, কিন্তু পুরুষদের হলেও কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের মহিলাদের মতো আমরা দেখতে পাবো ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে। নেক্সট কি বলেছে যে ডাউন সিনড্রোমের লক্ষণগুলি কি? তাহলে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি বললাম 21তম ক্রোমোজোমে 21st ক্রোমোজোমে আমাদের 21st ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম বাড়ছে, এটা ট্রাইজোমির জন্য দেখা যাচ্ছে। তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে
মানে জন্মগতভাবে দেখা যায়, এবং ডাউন সিনড্রোমে যদি আক্রান্ত হয় সেই শিশুর ক্ষেত্রে যে ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথ দুটোই হচ্ছে কিন্তু কমে যায়। মানসিক বৃদ্ধিটাও হবে না, তার জন্য মানসিক যে বুদ্ধি বিকাশ এগুলো খুব কম হবে, জড় বুদ্ধি সম্পন্ন হবে, এবং ফিজিক্যাল গ্রোথটা খুবই কম হবে। কারণ কি ডাউন সিনড্রোমে আক্রান্ত যারা, তাদের গ্রোথ হরমোনটাও কিন্তু সেইভাবে সিক্রেশন হয় না। তাহলে এটা খর্বাকার দেহ দেখা যাবে, এবং মেন্টাল রিটার্ডেশন বা জড় বুদ্ধি। অপশন এ আর বি কারেক্ট হবে এদেরকে। নেক্সট বলেছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম মানে কি 44+XO, মানে কি একটা এক্স ক্রোমোজোম থাকছে না, তার মানে সেই মহিলাটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু কিছু কিছু এক্স ক্যারেক্টারিস্টিক্স কম দেখতে পাবো আমরা। মানে এক্স ক্রোমোজোম যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে প্রকাশ করে সেগুলো কম দেখা যাচ্ছে। মানে কি অবয়বগত ভাবে তারা কিন্তু মহিলাই হবে, কারণ কি X0 এই কন্ডিশনটা পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে না, এটা মহিলাদের ক্ষেত্রেই দেখা যাবে। তাহলে অবয়বগত ভাবে তারা স্ত্রীলোকী হবে। কিন্তু যেহেতু এক্স ক্রোমোজোম একটা কম থাকছে, তাদের ক্ষেত্রে যে বিভিন্ন যে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো প্রকাশ পাবে না ঠিক মতো ভাবে। ওভারি ডেভেলপমেন্ট হচ্ছে না, তার জন্য বন্ধ্যাত্বতা দেখা যায়, বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি দেখা যায়, যে মেমারি গ্ল্যান্ড বা স্তনের যে স্বাভাবিক বৃদ্ধি হবে না, তার জন্য এই যে স্তনের সেভাবে দেখা যায় না। তাহলে অপশন হচ্ছে এ আর বি কারেক্ট হবে। অপশন এ আর বি। এদের ক্ষেত্রে মহিলাদের যত সমস্ত যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়ার কথা সেগুলো কম প্রকাশ পাবে, বন্ধ্যাত্ব দেখা যাবে, এই সমস্তগুলো হবে কার টার্নার সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কি বলেছে জেনেটিক কোডের আবিষ্কারক হলেন। তাহলে জেনেটিক কোড কাকে বলে? এই যে তিনটে আলফাবেট দিয়ে আমরা ডিনোট করা হচ্ছে জেনেটিক কোডকে। তিনটে আলফাবেট কি হচ্ছে না, এই যে জেনেটিক কোড যাকে বলছি আমরা, পরপর এরকম তিনটে ইংলিশ আলফাবেট কি ডিনোট করে জেনেটিক কোডকে। এগুলো হচ্ছে কিনা প্রত্যেকটা এই যে জেনেটিক কোড বা যেগুলোকে আমরা বলছি কোডন, নির্দিষ্ট একটা করে অ্যামিনো অ্যাসিড এর সংকেত পরিবাহক হিসেবে কাজ করে। সেগুলো কিছু হতে পারে স্টপ কোডন। আমরা পরের চ্যাপ্টারে যে মলিকুলার বায়োলজি আছে জেনেটিক্স এর যে নেক্সট চ্যাপ্টারটাতে আমরা এই জেনেটিক কোড নিয়ে বিস্তারিত ওখানে এমসিকিউ গুলো দেখে নেব। তাহলে জেনেটিক কোডের আবিষ্কারককে অপশন বি হবে বিজ্ঞানী নিরেনবার্গ, হরবিন্দ খুরানা এবং হচ্ছে বিজ্ঞানী হোলি। হরবিন্দ খুরানা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান সায়েন্টিস্ট। এরা তিনজনে মিলে এই জেনেটিক কোডের আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ একসাথে পেয়েছিল, নোবেল প্রাইজ। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো সবাইকার ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী চ্যাপ্টারটা মলিকুলার জেনেটিক্স এর চ্যাপ্টারটা নিয়ে কোশ্চেন গুলো প্র্যাকটিস করব। আশা করছি সবাইকার এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারটা তোমরা খুবই ভালোভাবে পড়ো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার পরে ভিডিওতে চলে আসবো।